আপনারা জানেন রাজ্যে বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের স্টুডিও, আর সেই সব স্টুডিও থেকে প্রতি মুহূর্তের খবর পৌঁছে দিই আপনাদের কাছে। আজকের আনন্দ লাইভ শুরু করব যে খবর দিয়ে। 5 দিনের সফরে 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। একান্তে বৈঠক হতে পারে বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা নেত্রীদের সঙ্গে। প্রায় 2 বছর পর দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19শে জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার মধ্যেই 5 দিনের সফরে 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার একাধিক রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মসূচি রয়েছে। দিল্লি সফরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে আর্থিক সাহায্য, পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ সহ রাজ্যের দাবি দাওয়াগুলি নিয়ে আলোচনা হতে পারে। पार्लियामेंट चलने का टाइम एक दफे हम जाते हैं कि सबको सब मुलाकात होता है, अच्छा लगता है, पुराना दोस्त भी है, नया दोस्त भी है। बेसिकली हम एक दफे जाएंगे, कब जाएंगे हम अभी नहीं सोचा, लेकिन हम जाने से हम सारे थोड़ा लीडर लोगों को भी मीट करेंगे। हम चाहते हैं अगर वक्त मिले तो प्रधानमंत्री का साथ, प्रेसिडेंट का साथ भी हम मुलाकात करेंगे कि हमारा चुनाव का बाद जाना है इसके लिए। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। দিল্লি গেলেই সংসদ ভবনে যান তিনি, দেখা করেন পুরনো সতীর্থদের সঙ্গে। তবে তৃতীয়বারের জন্য বঙ্গ বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে দিল্লি সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। দিল্লিতে বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা নেত্রীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হতে পারে। সেখানে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার প্রয়াস থাকবে বলেই মত রাজনৈতিক মহলে একাংশে। আশাবুল হোসেন ও রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। শিশির অধিকারী, সুনীল মণ্ডলকে লোকসভার সচিবালয়ের চিঠি। দলত্যাগ বিরোধী আইনে 2 সাংসদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়? জোড়া চিঠি পাঠায় তৃণমূল লোকসভার অধ্যক্ষকে। 15 দিনের মধ্যে শিশির সুনীলের জবাব চেয়ে সচিবালয়ে চিঠি পাঠালো। সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি পাঠায় তৃণমূল, যেমনটা আপনাদের আগেই জানালাম। তৃণমূলের জোড়া চিঠির প্রেক্ষিতে শিশির সুনীলকে সচিবালয়ের চিঠি। আর এই ব্যাপারে এখনো শিশির সুনীলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাতীয় মানবাধিকার কমিশনের তালিকা হাইকোর্টে। পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই, আছে শাসকের আইন। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে হাইকোর্টে রিপোর্ট দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করা হয়েছে এই রিপোর্টে। সিবিআই তদন্তের সুপারিশও করেছে কমিশন। এই নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন শুভেন্দু অধিকারী, পরপর দেখুন। টোটাল ডিসক্রিমিনেশন চলছে, আর কিছু কিছু ইনস্টিটিউশনকে দিয়ে মিসইউজ করিয়ে পলিটিক্যাল ভ্যান্ডেটা তৈরি করে বাংলার নামে বদনাম করে বেড়াচ্ছে। এত হার হেরেও লজ্জা নেই, কিছুতেই হারটা মেনে নিতে পারছে না। নানা রকম চক্রান্ত চলছে, কিছু ইম্পার্শিয়াল ইনস্টিটিউশনকেও দখল করে। Prime Minister knows very well what is going on in UP. There is no rule of law. How many commission he sent there? He has sent there. They are speaking just like a great liar. Sorry, liar is an unparliamentary word. They are misleading the people and distorting the facts. এবং এনএইচআরসির যে প্রথম লাইনটা দেখে নেবেন, যে রুল অফ ল পশ্চিমবঙ্গে নেই, মানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। এর থেকে লজ্জা এই সরকারের তো আজকে এই এনএইচআরসি রিপোর্ট দেখার পরে পদত্যাগ করেনি। সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপির অনুরোধ করেনি, কোর্টের ডাইরেকশন। আমরা কোর্টের প্রতি আস্থা আছি, কোর্ট মানুষকে বাঁচান। সন্ধ্যের পরে সূর্য ওঠে, ক্ষতিপূরণ সবার পাওয়া উচিত এবং নিশ্চয়ই সেটা মানবাধিকার কমিশন কোর্ট দেখবে। আর এই জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া যে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায়, সেই তালিকায় নাম রয়েছে একাধিক নেতা, মন্ত্রী, বিধায়কের। আমরা এই মুহূর্তে চলে যাব কোচবিহার স্টুডিওয় মনিকার কাছে। মনিকা। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, উদয়ন গুহরা কুখ্যাত দুষ্কৃতী, শওকত মোল্লা, শেখ সুফিয়ান, করিম খানরা গুন্ডা। ভোট পরবর্তী অশান্তি নিয়ে চূড়ান্ত রিপোর্টের সঙ্গে দেওয়া অ্যানেক্সটারে বিস্ফোরক দাবি জাতীয় মানবাধিকার কমিশনের। উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট, পাল্টা দাবি তৃণমূলের মন্ত্রী বিধায়কদের। কোনো নিরপেক্ষতা আছে বলে আমি মনে করি না, কারণ আমি নিজে 6ই মে আক্রান্ত হয়েছিলাম বিজেপির গুন্ডাদের দ্বারা। যারা আমাকে আক্রমণ করলো, যাদের দ্বারা আমি আক্রান্ত হলাম,
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এসে তাদের বাড়িতে গেলেন, অথচ ঢিল ছোড়া দূরত্বে আমার বাড়ি, সেখানে এসে আমার সাথে দেখা করবার প্রয়োজন মনে করলেন না। আজকে রিপোর্ট দিয়েছেন যে আমি নাকি একেবারে কুখ্যাত দুষ্কৃতিকারী। দিনহাটার মানুষ জানেন, কুচবিহারের মানুষ জানেন যে আমি কি, আমি কেমন। আমি সঠিক পথে আছি, আমি সঠিক রাজনৈতিক দিশা নিয়ে এগোচ্ছি। মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ, মানুষের পাশে, দুঃসময় মানুষের পাশে থাকার কাজ ছোটবেলার থেকে করে আসছি, শিখেছি, সেইভাবেই আছি। ভবিষ্যতেও যতদিন শরীরে কুলোবে মানুষের পাশে থাকবো, মানুষকে সংগঠিত করব। কোন জাতীয় মানবাধিকার কমিশন কি বললেন না বললেন তাতে আমাদের কিছু যায় আসে না। মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই নেতা, বিস্তারিত জানাচ্ছে বর্ণালী। মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে তৃণমূল নেতাই গ্রেফতার, পাকড়াও আরও এক তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। আজ ঘটনার পুনর্নির্মাণ করা হয়, নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। যে দলেরই হোক শাস্তি হবেই, দাবি অনুব্রত মণ্ডলের। তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই নেতা। বর্তমান অঞ্চল সভাপতিকে খুনের অভিযোগ প্রাক্তন সহ সভাপতির বিরুদ্ধে। গত সোমবার ভর সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কাশেমনগরে ঠিক এই জায়গায় গুলি করে খুন করা হয় লাকুড়িয়ার অঞ্চল সভাপতি অসীম দাসকে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার লাকুড়িয়ারই প্রাক্তন সহ সভাপতি সাবুল শেখ ও তার সঙ্গী শামু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায় খুনের ঘটনার সময় তারা এলাকায় ছিলেন না, অথচ মোবাইল ফোনের লোকেশন বলছে ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন দুজন। এছাড়াও পুলিশের কাছে খবর, অভিযুক্ত নেতার সঙ্গে মৃত তৃণমূল নেতা অসীম দাসের সুসম্পর্ক ছিল না। এদিকে পুলিশের কাছে অভিযুক্ত দাবি করেন তাদের মধ্যে বরাবরই ভালো সম্পর্ক। পুলিশ সূত্রে দাবি, বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় দুজনকেই গ্রেফতার করা হয়েছে। যে খুন করেছে তাকে অ্যারেস্ট করতে হবে এবং সাজা দিতে হবে, যে বাটে। এটা তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। পুলিশ জানে, এলাকার মানুষ জানে, তদন্ত করলেই সমস্ত বেরিয়ে যাবে। যদিও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা। দেখে এনেছে, তোমরা খুন করনি? কোন দল করতে? তৃণমূল দল করতে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান ফরেনসিক আধিকারিকরা। নমুনা সংগ্রহ করেন তারা। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এখনো বুঝছি আমরা, তদন্ত চলছে। কি কি জানতে এই মুহূর্তে কনক্লুসিভ কিছু বলা যাবে না। এদিন ধৃত তৃণমূল নেতা ও কর্মী দুজনকেই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রানা দাস ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পাশাপাশি ডোমকলে খুন হয়েছেন এক ব্যক্তি। কি কারণে খুন, জানবো বহরমপুর স্টুডিও থেকে। দেখো বর্ণালী, মুর্শিদাবাদের ডোমকলে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর ছেলে ও তার অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ 6 জনকে আটক করলেও পলাতক মূল অভিযুক্ত। পবিত্র ঈদের আর 1 সপ্তাহ বাকি নেই, কিন্তু সেই উপলক্ষে ছাগল কেনা নিয়ে রক্তারক্তি ঘটে গেল মুর্শিদাবাদে। গুলি করে খুন করা হলো এক ব্যক্তিকে। অভিযুক্ত পঞ্চায়েতের তৃণমূল সদস্যার ছেলে। মৃতের পরিবার সূত্রে দাবি, বুধবার ছাগল কিনতে গিয়েছিলেন ডুমুরতলার বাসিন্দা নবী মণ্ডল। সেই সময় সেখানে যান সারোয়ার শেখ, যিনি রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাসুয়ারা বেওয়ার ছেলে। অভিযোগ, তখনই নবী ও সারোয়ারের মধ্যে বিবাদ বাধে। তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হলেও বৃহস্পতিবার সকালে ওই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে ডুমুরতলা। অভিযোগ, দলবল নিয়ে নবী মণ্ডলের বাড়িতে চড়াও হন সারোয়ার। তখনই নবীর আত্মীয় 49 বছরের আমরুল মণ্ডলকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। কোথায় কোথায় তৃণমূল কোন বুথে কম পেয়েছে সেটা তাদের লক্ষ্য। এই আমরুলের ঘটনা একই ঘটনা, যেহেতু তার বুথে, তার এলাকায় সম্মানীয় বিধায়ক ভোট কম পেয়েছে। পারিবারিকভাবে এই হত্যা বা এই নিহত প্রত্যেকটা মৃত্যুই যন্ত্রণাদায়ক। এই পারিবারিক বিষয়টা নিয়ে এতে রাজনৈতিক কোনো গন্ধ নেই বা রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এর সঙ্গে। মূল অভিযুক্ত পলাতক বলে পুলিশ সূত্রে খবর। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। কেন মোর্চা ছাড়লেন বিনয় তামাং? কি খবর রয়েছে নেহা?
ভোটে ভরাডুবির দায় নিয়ে মোর্চা ছাড়লেন বিনয় তামাং। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি ছিলেন তিনি। মোর্চার সাধারণ সম্পাদক অনিত থাপাকে ইস্তফা পত্র পাঠালেন বিনয়। বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থন করেছিলেন বিমল গুরুং। তার কাছেই কি আত্মসমর্পণ বিনয়ের? তুঙ্গে রাজনীতি। অন্যদিকে রাজ্যে গ্রেপ্তার আরো এক সন্দেহভাজন জঙ্গি। এনআইএ ও সেন্ট্রাল আইবির গোয়েন্দাদের জেরার মুখে কি উঠে এলো, জানাচ্ছে সুচিস্মিতা। এসটিএফ এর জালে আরো এক সন্দেহভাজন জঙ্গি। গতকাল বারাসাত থেকে লালু সেন ওরফে রাহুলকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, হরিদেবপুরে গ্রেফতার হওয়া সন্দেহভাজন জঙ্গি নাজিউরের ঘনিষ্ঠ সহযোগী রাহুল। ধৃতদের জেরা করেছেন এনআইএ ও সেন্ট্রাল আইবির গোয়েন্দারা। হরিদেবপুরের পর বারাসাত, গ্রেফতার আরও এক সন্দেহভাজন জেএমবি জঙ্গি। ধৃতের নাম লালু সেন ওরফে রাহুল। সূত্রের খবর, হরিদেবপুরে ধৃত জেএমবি জঙ্গিদের জেরা করে বারাসাতের ওই সন্দেহভাজন জঙ্গির খোঁজ মেলে। বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে 2টো ল্যাপটপ, আইপ্যাড, মোবাইল ফোন ও সন্দেহজনক নথি।